শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো ব্লগের শুরুতেই আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম আমি স্মরণ করে ওনার চরণে শত কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি আজকে এগিয়ে নিয়ে চলেছি। তার আগে বলে রাখি, যদি আমাকে তোমাদের পছন্দ হয়, মনে ধরে, ভালো লাগে আমার কথাবার্তা, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার হাতটাকে শক্ত করে ধরে রেখো, কেমন? আচ্ছা, আজকে যেই বিষয়ে আমি কথা বলতে চলেছি, বেশ কয়েক বছরই হয়ে গেল, মানে অনেক বছরই হয়ে গেল যে আইন হয়েছে যে এখন বাবার সম্পত্তি শুধু আগে যেমন ছেলেরাই পেত, যে কারণে বলা হতো ছেলের একটা বংশ ছেলে না হলে সম্পত্তি কি হবে, 5 ঘুঁটে লুটে পুটে খাবে, এটা অনেক 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 বছর আগে বলা হতো। কিন্তু এখন সেটা আর বলা হয় না, কারণ মেয়েরাও সমান মানে সমান অধিকারী এই বাবার সম্পত্তি। তো ঠিক আছে, আমি এই আইনটাকে সমর্থন করি। কেন সমর্থন করি? যে মানে একদিকে আমি সমর্থন করি, মানে পুরোটা আমি সমর্থন করছি না, তার কারণ বলছি। দেখো, তো দেখবে আগেকার দিনে যে বিয়ের পর যে বর মারা যেত, মানে বৈধব্য তার জীবন শুরু হতো, তখন হয়তো তার শ্বশুরবাড়ির জীবনটা অসহ্য হয়ে উঠলো। তখন সে কি করবে? তার বাপের বাড়িতেই তো ফিরে আসতে হবে। তখন তো তার বাবার বর্তমানে তার দাদারা বা ভাইয়েরা তাকে খুব একটা সুনজরে দেখতো না। তাকে তাড়িয়ে দিতে পারলেই বাঁচে, কথায় কথায় খোঁটা দেওয়া, বা এমনও হতে পারে বাড়ির লোকেরা তাকে সব কাজ করাতো একেবারে, মানে বিনা পয়সায় কাজের লোকের মতো। তাই জন্য মেয়েটি হয়তো একে নীরবে সব সহ্য করে চোখের জল ফেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতো তার জীবনটা যেন উনি, মানে এই জীবন থেকে সে যেন ঈশ্বর মুক্তি দেন, আর না হলে ওই আত্মহননের পথ বা সুইসাইডের পথ বেছে নিত। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই, শুনতে পাই। আবার এমনও হয়েছে যে স্বামী হয়তো ভালো না, অন্য অনেক মহিলার সঙ্গে সম্পর্ক আছে, বাজে পাড়ায় যায়, তখন স্মৃতি তার ছেলে মেয়ে নিয়ে থাকতে পারছে না, রোজগার অশান্তি, ভালো লাগছে না, তখন সে কোথায় যাবে বলো? যদি সে রোজগার করে, আগেকার দিনের মানুষরা তো, মানে মেয়েরা তো, ধরো আজ থেকে আমি 60-70 বছর আগেকার কথা বলছি, মেয়েরা তো চাকরি বাকরি সেরকম করতো না, লেখাপড়াই মানে স্কুলের গণ্ডি পার হতো না, অনেক ক্ষেত্রেও দেখা গেছে। তো তখন সে তার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবে? চাকরি করলে তো, এখন যেমন চাকরি করে কথায় কথায় সেপারেটেড হয়ে যায়, সামান্য কারণে সেপারেট হয়ে যায়, একটু মানিয়ে গুছিয়ে চললে হয়। আমি মেয়ে হয়ে মেয়েদের বলছি, একদম তাদের মানে আজকালকার জেনারেশনের মেয়েদের একদম সহ্য শক্তি নেই। তো কথায় কথায় তারা ডিভোর্স ফাইল করে বা অশান্তি করে। কিন্তু আগেকার দিনে তো সেই উপায় ছিল না, তখন তাকে তার ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়িতেই ফিরে আসতে হতো, এবং বাপের বাড়িতে তাকে মানে লাঞ্ছনা গঞ্জনা, চোখের বালি যাকে বলে, মানে কাঁটা, মানে ফুটছে সেরকমভাবেই তাকে বিহেভ করা হতো। তো মেয়েটি তো দুঃখ পেতই, তাই না? তো এই সব কারণের জন্য যে এই আইনটা হয়েছে যে ছেলে মেয়ে উভয় তার বাবার সম্পত্তি পাবে, এটা একদিক থেকে ভালো হয়েছে। কিন্তু আর এক দিক থেকে ধরো, হয়তো সেই বাড়িতে যে ভাই বা মানে পুরুষ যা আছে, যে তো তার হয়তো খুব বেশি সম্পত্তি নেই, বা হয়তো আছে, সেটা দিয়েই সে তার দিন যাপন করে, সে হয়তো সেই সম্পত্তির অর্থেতেই সে হয়তো তার মানে পরিবার নিয়ে সে সুখে থাকার চেষ্টা করে। কিন্তু যেহেতু মেয়েরা সম্পত্তি পাবে, তার বোনেরা চেয়ে বসে। হয়তো দেখা যায় তার বোনেদের আর্থিক অবস্থা খুবই ভালো, কিন্তু যেহেতু আইন হয়েছে আমাদের ঘরের ভাগ দিতে হবে, বাড়ির ভাগ দিতে হবে, জমির ভাগ দিতে হবে, দেখা মানে জিনিসপত্রের ভাগ দিতে হবে। এই জিনিসপত্রের কথা মনে পড়তে একটা জিনিস, মানে কথা মনে পড়ে গেল। আমাদের এক আত্মীয়, মানে আমার এক দিদির বিয়ে হয়েছে, মানে বিয়ের পরের ঘটনাই বলছি। তো যখন মানে শ্বশুরমশাই তা মারা গেল, মানে আমার দিদির শ্বশুরমশাই যখন মারা গেল, তখন তো ওরা 4 ভাই আর 2 বোন। তো সেই
তখন তারা সব আলাদা মানে আলাদা আলাদা মানে হাঁড়ি আলাদা হয়ে গেল। সে ঠিক আছে, ভাই ভাই আলাদা হাঁড়ি হয়ে গেল, তাতে যদি শান্তি থাকে শান্তি। সেই বোনেরা যেন এসে তো সম্পত্তি পাবে, ডিম্যান্ড করলো সম্পত্তি পাবে। ওদের 2-3টে বাড়ি ছিল, এই বাড়িতে যারা ভাইরা থাকছে সেই বাড়ি না, অন্য কোনো বাড়ি আছে সেই বাড়ির ভাগ চাইলো। ঠিক আছে, ভাইরা তো তাতে রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেওয়া হবে। কিন্তু জানো হাসি পেলো এবং কতটা মানে কথাটা বলতে খুব খারাপ লাগছে, মানে একটা ভিখিরি যে চেয়ে চিনতে খায় তার সঙ্গে এদের কোনো কিন্তু তফাৎ নেই। আমার দিদির মুখে বলতে শুনেছি ওদের বাবা মায়ের যে সিন্ধুকে তোমার মানে সিন্ধুক বলবো না, যেখানে কাঁসার বাসন থালা এবং এমনকি রোজগারের ইউজ করা যে থালা বাটি গ্লাস সেইগুলোরও ভাগ, এটা আমার বাবার জিনিস, এটা আমার মায়ের জিনিস, আমরা একটা স্মৃতি হিসেবে রাখবো। বাবা মা থাকতে মানে হয়তো একটা দিন একটা তরকারি রান্না করে এসে বলে এটা তোমার জন্য এনেছি মা, এটা তোমার জন্য এনেছি বাবা, কোনো দায়িত্ব পালন করলো না। হসপিটাল সেবা যত্ন ছেলের বউয়েরাই করলো। তারা হয়তো গেস্ট অ্যাপিয়ারেন্স মানে মাঝে মাঝে গেস্টের মতন এসে কিছু পা টিপে দিল, কিছু সান্ত্বনা বাক্য দিল এবং কিছু জ্ঞান দিয়ে চলে গেল, এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো, এইরকমও হয়। কিন্তু এদের বাড়িতে আমি দেখেছি এই জিনিসই হয়েছে। এবং জানো ওই ইউজ করা বাটি ঘটি হাঁড়ি কড়াই সেসবেরও ভাগ তারা নিয়েছে। এমনকি গায়ের চাদর, এটা আমার বাবার চাদর ছিল, এটা আমার মায়ের মানে এইটা আমার মা 12 মাস এই হারটা পরতো, এটা আমরা 2 বোন ভাগ করে নেব। তোমাদের তো দেওয়া হয়েছে, অথচ বিয়েতে কিন্তু মেয়েদেরই বেশি দেওয়া হয়, মানে মাথা থেকে পা পর্যন্ত বলতে গেলে গয়না দেওয়া হয়। এবং ছেলের বউদের আর কি দেওয়া হয় বলো, একটা হয়তো আয়েস তো একটা আশীর্বাদ করে একটা গয়না এবং হয়তো মুখ দেখে গয়না, কিন্তু মেয়েদেরকেই তো ঢেলে দেওয়া হয়েছে। কিন্তু এরা ডিম্যান্ড করলো, দেখো কিরকম আওয়াজ হচ্ছে, তো ডিম্যান্ড করলো না আমাদের মায়ের পরা গলার হার, বাবার গলার হার, দুল, এটা মা পরে গেছিলো, আমরা মেয়ে, আমরা তো ছোটবেলা থেকে মাকে দেখেছি বাবাকে দেখেছি, এগুলো আমাদের চাই। এবং এইগুলো আমাদের বাড়িতেও এতটা না হলেও হয়েছে। কিন্তু আমার তো ওই সর্বসাকুল্যে একটা এই বাড়ি ভাঙাচোরা পুরোনো দিনের বাড়ি, সেটারও তারা থাবা বসিয়েছে। যাই হোক, সেটা আমার শ্বশুর থাকতেই তাদের দিয়ে গেছে। আর জানো একটা আমার শ্বশুরের চেম্বার ছিল রাস্তার ওপরে, সেটা অনেক টাকায় বিক্রি হয়েছে, তো সেই টাকাটাও তারা ভাগ করে নিয়েছে ছেলেকে, মানে আমার বর একমাত্র ছেলে, তাকে বঞ্চিত করে। এবং আমাদের বাড়ির জামাইরা প্রত্যেকে সুপ্রতিষ্ঠিত। বড় জামাই যিনি এখন নেই এবং সেই বড় মেয়েও নেই, উনি ছিলেন একটা কোম্পানির পার্সোনাল ম্যানেজার ছিলেন। মেজো জামাই সে তার 2.5 কোটি টাকা সম্পত্তি রিসেন্টলি মানে করোনার আগে বিক্রি হলো, এবং প্লাস মধ্য কলকাতায় বলবো না তোমার ওই এতে কাকুরগাছি এরিয়ায় 3টে ফ্ল্যাট এবং মাস গেলে সে পেনশন পায় 50,000 টাকা। আর একজনও ব্যাংক ম্যানেজার, ওই রকম পেনশন পায়। আর একজন তো স্বামী স্ত্রী দুজনেই সরকারি চাকরি করতো, এবং একজন এখনও করছে, মানে স্ত্রী এখনও করছে, স্বামী রিটায়ার করেছে, মানে তাদের মাসের রোজগার প্রচুর, ছেলেমেয়েরা প্রতিষ্ঠা হয়ে গেছে, তারাও কিন্তু আমাদের সম্পত্তিতে থাবা বসিয়েছে। পারিবারিক ব্যাপার নিয়ে আমি খুব একটা বলতে চাই না, শর্টে বলে দিলাম আর কি। মানে যাদের আছে আমার মতে, যেমন লক্ষ্মী ভাণ্ডার বলছি, এই যে অন্নপূর্ণা যে টাকা দেওয়ার কথা, সেটা যেমন যাচাই করে দেওয়া হচ্ছে না, কার বর কি চাকরি করে, কার 3টে ঘর আছে, কার শ্বশুর পেনশন পায়, মানে নানা রকম মানে ইলেকশনের আগে বলা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে, কিন্তু পরে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে না, এগুলো সব মানে খুঁটিয়ে দেখা হচ্ছে কারা কারা পাবে কারা কারা পাবে না। আমার মতে এই যে মেয়েদের, যেই মেয়ে বা জামাইরা প্রতিষ্ঠিত, যাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তাদের মনে হয় আমার বাপের বাড়ি থেকে সম্পত্তি নেওয়া উচিত না। সবাই কিন্তু এমন না। আমার এক বান্ধবী এবং আমার একই পাড়ায় আমার বাপের বাড়ি, এখন তার বিয়ে হয়েছে কসবায়, আমার বাপের বাড়ি আর ওর বাপের বাড়ি একই জায়গা। জানো সেই যে আমার বান্ধবী সঙ্গীতা আমার সাথে স্কুলে পড়েছে, এবং স্কুলেই তার সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং এখনও তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব, এবং আমরা একসঙ্গে কলকাতার বাইরে বেড়াতেও গেছি।
জানো, সে আমাকে একদিন গল্প করে বলছে ওর বাবা যখন রিটায়ার করলো সিএসসিতে কাজ করে এবং মেয়েটিও সিএসসিতে কাজ করে। ও ওর বাবার বাড়ি ভাগ নেয়নি এবং বাবা থাকতেই বলে দিয়েছিল না আমার দরকার নেই, আমার দুটো ফ্ল্যাট আছে, কসবাই একটা সল্টলেকে, আমি লিখে দিচ্ছি, আমি এর ভাগ দেব না। এমনকি যেন ওর বাবা রিটায়ার করে, মানে খুব ভালো লাগলো ওর মুখে কথাটা শুনে, যে এমনকি ওর বাবা যখন রিটায়ার করে তখন তো কিছু টাকা পায় এবং লামসাম অ্যামাউন্টই পায়, কিছুটা রেখে দেওয়া হয় যে তার ইন্টারেস্টে সংসার চলবে, কারণ পেনশন যদি থাকে, কিছু ক্ষেত্রে পেনশন থাকে না, লামসাম অ্যামাউন্ট দিয়ে দেয়, যাদের পেনশন থাকে সামান্য পেনশন, তো যাতে পরিবারটা ঠিকভাবে চলে। তো সেখান থেকে কিছু টাকা তখন তার মেয়েকে, মানে আমার বান্ধবী সঙ্গীতাকে সে দিয়েছিল, যে এটা তোর নামে আমি ফিক্স করে দিলাম এত বছরের জন্য, যখন মানে হবে তখন অনেকটা টাকা তুই পাবি। তখন ওর ঠিক আছে বলেছিল। তারপরে রিসেন্টলি মানে এই 2 বছর হলো তার ম্যাচিওর হয়েছে এই টাকাটা, এবং সেই টাকাটা খুব একটা কম টাকা না, অনেকটা টাকা। ও আমাকে এক্স্যাক্ট অ্যামাউন্ট বলেনি কতটা টাকা, তবে এত বছর ধরে তো ওর বাবা মারা গেছে, তো অনেক দিনই হলো, মানলাম ধরো 15 থেকে 20 বছর হলো তার বাবা মারা গেছে, তাও তাহলে সেই অ্যামাউন্টটা তো অনেকটাই হয়ে গেছে। তখন ও বলে, জানিস আমি টাকাটা তুলে নিয়ে আমার বাপের বাড়ি গিয়ে আমার ভাইয়ের হাতে দিয়েছি। তখন ওর মা নাকি প্রশ্ন করেছিল যে, এবং এই প্রশ্নটা আমিই করলাম, কি বোকারে তুই, তোর বাবা তোকে দিয়ে গেছে, তুই কেন আবার ওকে দিয়ে দিলি? তখন বলে, দেখ আমার ভাই, দেখ আমার মায়ের তো অসুখ বিসুখ হয়, ছোটোখাটো হয় বড় হয়, তো চোখে অপারেশন হয়েছিল, ওইগুলো তো আমার ভাই নিয়ে, হ্যাঁ আমি যাই সেখানে, যাই দাঁড়াই, গিয়ে হসপিটালাইজ হলে হসপিটালে দেখতে যাই, কিন্তু আমার মায়ের সম্পূর্ণ দায়িত্ব তো আমার ভাই বহন করে, তার কি লাগবে তার কি লাগবে না, ছোটোখাটো অসুখ বিসুখও হয়, অনেক কিছু আমার মা হয়তো এটা দরকার ওটা দরকার বল, দরকারি জিনিসপত্র, সেগুলো তো আমার ভাইই ডিল করে না, সেগুলো আমার ভাই দেখাশুনো করে। তাই জন্য আমি ওই টাকাটা দেওয়ার সময় বলে এলাম আমার ভাইকে, এবং মায়ের সামনেই বলে এলাম, এটা কিন্তু তুই মায়ের খরচা হিসেবে রাখবি, যখন খরচা হবে হবে, যতটা হবে হবে মা বেঁচে থাকতে, যখন মা মারা যাবে তখনও তো আমার কিছু একটা কি বলবো, আমারও তো কিছু কন্ট্রিবিউশন থাকতে পারে, মনে কর এটা আমার সেই কন্ট্রিবিউশন, মায়ের কাজকর্ম করা, শ্রাদ্ধ শান্তি করা, যখন মা থাকবে না, এইটা আমি সেই হিসেবে দিলাম, এবং আরও লাগবে তো নিশ্চয়ই, সেটাও আমি আমার রোজগারের টাকা থেকে দেব। আমার শুনে খুব ভালো লাগলো, কিন্তু তবু আমি বললাম, এটা তো তোর বাবা দিয়ে গেছিলো, এটা তো তোর কাছে আশীর্বাদ, তুই আশীর্বাদ স্বরূপ রাখলি না কেন? বলে, না না আমি তো অত দায়িত্ব পালন করতে পারি না, আমার ছেলে আছে, আমার বর আছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমার যা ভাসুর আছে, প্লাস আমার কাজকর্ম আছে, আমারও বয়স হয়ে গেছে, আমরা যেহেতু সেম এজ, তো যেহেতু মা এন্টারিং মানে মার্কেটে থাকে, আমার ভাই বোনের সঙ্গে থাকে, তাদেরই তো দায়িত্ব না, তো আমার থেকে এটা মনে করলাম আমি আমার কন্ট্রিবিউশনটা আমি আমার ভাগটা আমি ওকে দিয়ে দিলাম, মানে আমি বাড়ি ঘর কিছুই আমি নিলাম না। মানে শুনে খুব ভালো লাগলো। নিশ্চয়ই এরকম অনেক বোন আছে, অনেক 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 বোন আছে, দিদি আছে, সবই কিন্তু এইরকম ভিখিরি টাইপের না। যারা ভিক্ষে করে তাদের আমি সম্মান করি, তারা কেন ভিক্ষে করছে? তারা ভিক্ষে করছে তাদের পেট চালাবার জন্য, তাদের দুমুঠো ভাত যেন তাদের সন্তানরা পায়, তাদের স্বামীরা হয়তো সেরকম রোজগার করে না বা দেখে না, এরকম হতে পারে। এমনকি যারা রাস্তায় দাঁড়ায়, বুঝতে পারছো কাদের কথা বলছে, দেহ ব্যবসায়ী, তাদেরকেও আমি সম্মান করি। কত কষ্ট, কত দুঃখে কষ্টে তারা এই প্রফেশন, এই কাজটা তারা বেছে নিয়েছে, কিন্তু যাদের ভুরি ভুরি আছে, তারা যখন হাত পেতে ভিক্ষা চায়, তার বাপের বাড়ির সম্পত্তি চায়, তাদের কিন্তু আমি এই ভিখিরিদের থেকেও মানে অধম মনে করি। তোমরাও নিশ্চয়ই তাই মনে করো, তাই না? তো কেমন লাগলো, এবং তোমরাও আমার সঙ্গে সহমত কিনা সেটা কমেন্টের সাহায্যে জানিও, এবং যদি নেগেটিভ কিছু মনে হয়, দ্বিমত হয়ে থাকো, তাহলে সেটাও আমাকে জানিও। হয়তো আমি পুরোটা জানি না, দেখো জানার তো শেষ নেই, তো তোমরা সেটা বলো কিন্তু আমার কমেন্ট সেকশানে, কেমন?
আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, আনন্দে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।